ইরান কি আসলেই অজেয়? প্রায় তো শোনা যায় যে দেশটাকে নাকি যুদ্ধে হারানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু এই কথাটা কতটা সত্যি? এটা কি শুধু একটা ধারণা, নাকি এর পিছনে আসলেই কোনো কঠিন বাস্তবতা আছে? চলুন আজ আমরা এই ধারণার একটু গভীরে গিয়ে দেখি ইরানের আসল সামরিক শক্তিটা ঠিক কী রকম। তাহলে মূল প্রশ্নটা খুবই পরিষ্কার, ইরানকে যুদ্ধে হারানো কি সত্যি অসম্ভব? দেখুন, উত্তরটা কিন্তু হ্যাঁ বা নায়ের মতো এত সহজ না। কারণ একটা দেশের সামরিক শক্তি তো শুধু কয়েকটা ট্যাঙ্ক বা মিসাইলের সংখ্যা দিয়ে মাপা যায় না। এর সাথে জড়িয়ে আছে দেশের ভূগোল, অর্থনীতি আর অবশ্যই বুদ্ধির খেলা। আমরা ঠিক এই জটিল বিষয়গুলোই এক এক করে বিশ্লেষণ করব। এই উত্তরটা খুঁজে বের করতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব ইরানের প্রাকৃতিক দুর্গ, মানে তার ভূগোল আর মানুষ। এরপর কথা বলবো তাদের যুদ্ধের কৌশল নিয়ে, যেটা আর 10টা দেশের মতো না। তারপর দেখব কিভাবে তারা পুরো অঞ্চলে নিজেদের প্রভাবের একটা জাল তৈরি করেছে। আর সবশেষে তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করব, যাতে পুরো ছবিটা পরিষ্কার হয়। ইরানের শক্তির প্রথম দেয়ালটা কিন্তু কোনো অস্ত্র দিয়ে তৈরি নয়, এটা হলো তার মাটি আর মানুষ। চলুন দেখি কিভাবে এই দেশের ভূগোল আর জনগণ যে কোনো আক্রমণকারী শক্তির জন্য একটা বিশাল বাধা হয়ে দাঁড়াতে পারে। ইরানের দুটো প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে যা খুবই শক্তিশালী। একদিকে দুর্গম পাহাড় আর বিশাল মরুভূমি, যে কোনো বিশাল সেনাবাহিনীর জন্য এটা একটা দুঃস্বপ্নের মতো। অন্যদিকে এর বিশাল জনসংখ্যা। বিদেশি শক্তির বিরুদ্ধে তারা যদি একবার একজোট হয়ে যায়, তাহলে বছরের পর বছর ধরে গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে পারে। আর এই ধরনের লম্বা লড়াই যে কোনো আক্রমণকারীকে একসময় না একসময় ক্লান্ত করে ফেলবেই। ইরান এটা খুব ভালো করেই জানে যে প্রচলিত সামরিক শক্তিতে, মানে ট্যাঙ্কের লড়াই বা বিমান হামলায়, তারা বিশ্বের বড় বড় শক্তিগুলোর সাথে সরাসরি পেরে উঠবে না। তাই তারা সামনাসামনি লড়াইয়ের বদলে একটা অন্য রাস্তা ধরেছে, একটা অনেক বেশি বুদ্ধিদীপ্ত কৌশল, যা অ্যাসিমেট্রিক বা অপ্রচলিত যুদ্ধ নামে পরিচিত। আচ্ছা, এই অপ্রচলিত যুদ্ধ জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো এমন একটা লড়াইয়ের কৌশল যেখানে আপনি সরাসরি শক্তির টক্কর এড়িয়ে চলেন, বরং প্রতিপক্ষের সবচেয়ে দুর্বল জায়গা কোনটা সেটা খুঁজে বের করে সেখানেই আঘাত করেন। আর এর জন্য ব্যবহার করেন ড্রোন, মিসাইল বা সাইবার আক্রমণের মতো পদ্ধতি, যা দিয়ে প্রতিপক্ষকে ক্রমাগত ব্যস্ত রাখা যায়। আর এই কৌশলের জন্য ইরানের হাতে কয়েকটা মারাত্মক অস্ত্র আছে। যেমন ধরুন, তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন, যা অনেক দূর থেকে শত্রুর সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় নিখুঁতভাবে আঘাত করতে পারে। এর সাথে আরও আছে সাইবার আক্রমণের ক্ষমতা আর বিভিন্ন মিত্রগোষ্ঠীকে ব্যবহার করে দূর থেকে চাপ তৈরি করার কৌশল। আর এই পুরো অপ্রচলিত যুদ্ধের খেলার মূল খেলোয়াড় হল ইরানের সবচেয়ে ক্ষমতাধর আর প্রভাবশালী বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা সংক্ষেপে IRGC। দেশের সাধারণ সেনাবাহিনীর বাইরে এটাই সেই বিশেষ বাহিনী যা দেশের সীমানা পেরিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক আর রাজনৈতিক স্বার্থ রক্ষা করে। ইরানের শক্তি কিন্তু শুধু তার নিজের সীমানার মধ্যে আটকে নেই, এর বাইরেও তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মিত্রদের এমন এক শক্তিশালী জাল তৈরি করেছে যা তাদের প্রভাবকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই নেটওয়ার্কটা একবার দেখুন। লেবাননে আছে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথিরা, আবার ইরাক আর সিরিয়াতেও আছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এরা সবাই ইরানের কৌশলগত মিত্র। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? ইরানকে নিজে সরাসরি যুদ্ধে না জড়িয়েই এই মিত্রদের মাধ্যমে বিভিন্ন দিক থেকে প্রতিপক্ষের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে। এর সাথে যোগ করুন হরমুজ প্রণালীর মতো একটা জায়গার নিয়ন্ত্রণ। ভাবুন তো একবার, বিশ্বের প্রায় 20% তেল এই সরু রাস্তাটা দিয়ে যায়। ইরান যদি কোনো কারণে এটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে কি ভয়ঙ্কর একটা প্রভাব পড়বে। এটা ইরানের হাতে থাকা সবচেয়ে বড় অর্থনৈতিক অস্ত্রগুলোর একটা। আর একটা কথা মনে রাখতে হবে, ইরানের এই রণকৌশলগুলো কিন্তু শুধু বইয়ে পড়া বিদ্যা না। ওরা 8 বছর ধরে ইরান ইরাক যুদ্ধের মতো একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে গেছে। সেই ভয়াবহ অভিজ্ঞতা তাদের শিখিয়েছে কিভাবে বছরের পর বছর ধরে চলা একটা লম্বা আর ক্ষয়িষ্ণু যুদ্ধ দাঁতে দাঁত চেপে চালিয়ে যেতে হয়। এতক্ষণ তো আমরা ইরানের শক্তির দিকগুলো নিয়ে কথা বললাম। শুনে মনে হতেই পারে যে এদের হারানো প্রায় অসম্ভব, কিন্তু ছবির আরেকটা দিকও আছে। একটা সম্পূর্ণ চিত্র পেতে হলে এবার তাদের দুর্বলতাগুলোও খতিয়ে দেখতে হবে, কারণ কোনো দুর্গই তো আর নিখুঁত হয় না, তাই না? ইরানের শক্তিগুলোর পাশাপাশি দুর্বলতাগুলো কিন্তু বেশ স্পষ্ট। একদিকে যেমন তাদের অপ্রচলিত যুদ্ধের ক্ষমতা আছে, অন্যদিকে বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দিয়েছে। এর ফলে কি হয়েছে? তাদের কাছে আধুনিক যুদ্ধবিমান বা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিশাল অভাব। তাদের বিমান বাহিনীতে এখনও সেই বহু পুরনো আমেরিকান বা সোভিয়েত আমলের যুদ্ধবিমান। তার উপর দেশের ভেতরেও নানা রকম রাজনৈতিক আর সামাজিক অস্থিরতা আছে, যা বড় কোনো যুদ্ধের সময় একটা বড় দুর্বলতা হয়ে দেখা যেতে পারে।
তাহলে শক্তি আর দুর্বলতা এই সব কিছু মেলানোর পর আমরা কোথায় দাঁড়াচ্ছি? ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে তার আসল মূল্যটা কী হতে পারে? মূল কথাটা হলো ইরানকে হারানো হয়তো অসম্ভব না, কিন্তু কাজটা যে কি পরিমাণ কঠিন, ব্যয়বহুল আর ঝুঁকিপূর্ণ হবে তা ভাবাই যায় না। যুদ্ধ শুরু করা হয়তো সহজ, কিন্তু একবার শুরু হয়ে গেলে সেটার শেষ কোথায় গিয়ে ঠেকবে আর তার পরিণাম কতটা ভয়াবহ হবে তা অনুমান করা প্রায় অসম্ভব। দেখুন, ইরানের সরাসরি হামলা হলে কি হতে পারে? এই যুদ্ধটা শুধু ইরান পর্যন্তই থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাওয়ার আশঙ্কা প্রবল। এর ফলে তেলের দাম চলে যাবে নাগালের বাইরে, আর এর ধাক্কা সামলাতে গিয়ে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ মন্দার দিকে চলে যেতে পারে। ঠিক এ কারণেই সরাসরি সামরিক পদক্ষেপের চেয়ে কূটনীতিকেই সবসময় বেশি গুরুত্ব দেওয়া হয়। সবশেষে এই প্রশ্নটি আমাদের সামনে এসে দাঁড়ায়, যদি সরাসরি যুদ্ধ এত বেশি ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার হয়, তাহলে ইরানের সাথে আচরণের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আর কি বিকল্প পথ খোলা আছে? এই প্রশ্নটির উত্তরই হয়তো ঠিক করে দেবে ভবিষ্যতের ভূ রাজনীতির গতিপথ।